আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে রক্ত ও সংবহন অধ্যায়ের দ্বিতীয় একাডেমিক লেকচার হবে ইনশাআল্লাহ। আজকের লেকচারে আমরা চেষ্টা করব প্লাজমা বা রক্তরসকে কভার আপ করার। আমরা গত ক্লাসে অর্থাৎ আমাদের প্রথম একাডেমিক লেকচারে যে রক্তের বেসিক উপাদানসমূহ নিয়ে আলোচনা করেছি, রক্ত কি সেটা নিয়ে আলোচনা করেছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা রক্তের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ রক্তরস বা প্লাজমা নিয়ে আলোচনা করব। কেমন? তো ক্লাস শুরুর প্রথমে একটু বলে নিই, যারা এখনো ট্রুলস একাডেমির আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন হও নাই, সেখানে জয়েন হয়ে যাবা, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা। আর ট্রুলস একাডেমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক করে দিবা। কেমন? ওকে, ফাইন। তারপর যদি আমরা যাওয়ার চেষ্টা করি, দেখো আজকের ক্লাসের টপিক হচ্ছে প্লাজমা বা রক্তরস। তো প্রথমে বলতে হয় যে প্লাজমা বা রক্তরস জিনিসটা কি। ওকে, আমরা ডেফিনেশন থেকে, আমরা সংজ্ঞা থেকে জিনিসটাকে বের করে আনার চেষ্টা করব। তো যদি আমি প্রথমে ডেফিনেশনটা একটু লিখে দেই, যে দেখো প্লাজমা বা রক্তরসের ডেফিনেশন হচ্ছে রক্তের আমরা খুব সিম্পলি লিখবো এটাকে, যে রক্তের হলুদ বর্ণের অকোষীয় তরল অংশকে বলা হয় প্লাজমা। তরল অংশকে প্লাজমা বলা হয়। ওকে, প্লাজমা বা রক্তরস বলে। বুঝতে পারছি যে আমাদের প্লাজমা বা রক্তরসের সংজ্ঞাটা কি? রক্তরস বলা হয়। ওকে, তাহলে বুঝলাম যে রক্তের হলুদ বর্ণের অকোষীয় তরল অংশকে প্লাজমা বা রক্তরস বলে। তো দেখো আমি এই যে প্রথমে একটা ফিগার দিয়ে রেখেছি রক্তে, সেটাকে যদি আমরা একটু জুম করি বা আমরা যদি সেটাকে একটু এক্সপান্ড করে দেখার চেষ্টা করি, দেখবা এই যে তরল মাতৃকা যে রয়েছে, যেটা হলুদ বর্ণের, সেটা হচ্ছে বেসিক্যালি প্লাজমা। ওকে, তো আমি যদি একটু মনে করানোর চেষ্টা করি, গত ক্লাসে আমরা বলেছিলাম যে রক্তের উপাদান সমূহের ভিতরে আমরা যদি একটু লিখেই দেই, হ্যাঁ, আমরা যদি রক্তকে নিয়ে বিশ্লেষণ করি, সেই রক্তের উপাদান সমূহের ভিতরে আমরা পেয়েছিলাম 45%, অর্থাৎ রক্তকণিকা পেয়েছিলাম আমরা 45%। ওকে, 45%। আর বাকি অংশটুকু অর্থাৎ প্লাজমা বা রক্তরস পেয়েছিলাম কতটুকু ভাইয়া? রক্তরস পেয়েছিলাম হচ্ছে 55%। ওকে, 55%। তো আজকে এই যে প্লাজমা বা রক্তরস নিয়ে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে। আমরা চেষ্টা করব প্লাজমা বা রক্তরসের ইন ডিটেলসে পড়ার এবং এর যে যাবতীয় বৈশিষ্ট্যগুলো, এর ফাংশনগুলোকে আয়ত্ত করার। ওকে, তো দেখো প্রথমে শুরু করছি আমাদের প্লাজমা বা রক্তরস আলাদা করা নিয়ে। আমরা কিভাবে আলাদা করতে পারি প্লাজমা বা রক্তরস? হ্যাঁ, তো দেখো আমরা যখন বডি থেকে একটা পেশেন্টের বডি থেকে যখন ব্লাড কালেক্ট করা হয়, তখন কিন্তু সেই ব্লাডটাকে একটা টেস্ট টিউবে রাখা হয়, তোমরা জানো। সেই টেস্ট টিউবটাকে পরবর্তীতে সেন্ট্রিফিউজ নামে একটা মেশিন রয়েছে, যে মেশিন নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি। সেই সেন্ট্রিফিউজ মেশিনে রেখে প্রায় 3000 থেকে 5000 আরপিএম গতিতে ঘুরানো হয়। যখন ঘুরানো হয় তখন সেই যে সেন্ট্রিফিউগাল ফোর্সের প্রভাবে কি হয়, এই যে ভরের ভিত্তিতে বা ঘনত্বের ভিত্তিতে রক্তের উপাদানগুলো পৃথক হয়ে যায়, যার ভিতর সবার নিচে তলানি আকারে জমা পড়ে হচ্ছে রক্তকণিকা সমূহ। ওকে, এবং উপরের দিকে ভেসে থাকে হচ্ছে হলুদ বর্ণের একটা অংশ, যেটাই হচ্ছে আমাদের প্লাজমা বা রক্তরস। ওকে, তো দেখো ডান পাশে একটা ফিগার দিয়ে রেখেছি, এখানে দেখো আমি আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি যে নিচের দিকে রয়েছে রেড ব্লাড সেল অর্থাৎ রক্তকণিকার, লোহিত রক্তকণিকা সমূহ, এবং মাঝামাঝি রয়েছে হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা সমূহ। আর উপরের হলুদ বর্ণের তরল অংশটুকু হচ্ছে আমাদের প্লাজমা বা রক্তরস। বুঝতে পারছি? ওকে, ফাইন। তাহলে আমাদের এখন একটু জানতে হবে যে প্লাজমা বা রক্তরসের কম্পোজিশনটা কি বা কি কি নিয়ে গঠিত। ওকে, তো মনে রাখবা এই যে প্লাজমা বা রক্তরস, হ্যাঁ, এই যে প্লাজমা বা রক্তরস, সেটা হচ্ছে টোটালি 55%। ওকে, টোটাল ব্লাডের 55%। ওকে, ফাইন। এটি কি কি নিয়ে গঠিত? এটা হচ্ছে দুইটা মেজর উপাদান নিয়ে গঠিত। যেহেতু এটা তরল পদার্থ, তার মানে এখানে কি থাকবে? অবশ্যই পানি থাকবে। ওকে, কত পার্সেন্ট পানি থাকবে প্লাজমার 90 থেকে 92% থাকবে হচ্ছে পানি। তাহলে বাকি অংশ কি থাকবে ভাই? পানি থাকলো, আর বাকি অংশটুকু হচ্ছে কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ কত পার্সেন্ট থাকবে? থাকবে হচ্ছে 8 to 10%, অর্থাৎ 8 থেকে 10% থাকবে হচ্ছে কঠিন পদার্থ। এই যে 8 থেকে 10% কঠিন পদার্থ, তার ভিতরে আবার দুই ধরনের উপাদান পাবো আমরা। কিছু পাবো অজৈব উপাদান, কিছু পাবো জৈব উপাদান। ওকে, কিছু পাবো তাহলে আমরা ভাইয়া
অজৈব উপাদান আর কিছু পাবো জৈব উপাদান। কেমন? ওকে ফাইন। যদি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে ভাই আমরা অজৈব উপাদান বলতে কি কি পাবো বলতো? অজৈব উপাদান বলতে আমরা আসলে বেসিক্যালি আয়নগুলোকে তো বুঝি, অজৈব আয়নগুলোকে বুঝি। কেমন? তাহলে অজৈব উপাদানের ভিতরে পাবো আমরা আয়ন সমূহ। তাহলে আয়ন সমূহ আচ্ছা, অজৈব উপাদান কত পার্সেন্ট? এটা হচ্ছে 0.9%। হ্যাঁ, 0.9%। আর জৈব উপাদান হচ্ছে বাকি, অর্থাৎ প্রায় 7 to 9%। ওকে, 7 to 9%। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমরা অজৈব উপাদান পেলাম 0.9%, এর ভিতরে কি কি পাবো যদি আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করি। যে অজৈব উপাদানের ভিতরে আমরা বিভিন্ন লবণের আয়ন পাবো, যেমন সেটা হতে পারে সোডিয়াম আয়ন, সেটা হতে পারে পটাশিয়াম আয়ন। ওকে, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, হতে পারে ক্যালসিয়াম আয়ন, হতে পারে ম্যাগনেসিয়াম আয়ন, তারপরে হতে পারে ক্লোরাইড আয়ন, হতে পারে ক্লোরাইড আয়ন, হতে পারে ফসফেট আয়ন। হ্যাঁ, হতে পারে ফসফেট আয়ন, হতে পারে আমাদের ফেরিক আয়ন। ওকে, তারপরে হতে পারে জিঙ্ক আয়ন, হতে পারে এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ আমরা অজৈব উপাদানের ভিতরে বিভিন্ন ধরনের আয়ন পাবো, অজৈব আয়ন পাবো। আর বাকি যে পার্টটুকু, অর্থাৎ একটা হিউজ অ্যামাউন্ট, দেখো প্রায় 7 থেকে 9% যে পার্ট, সেটা হচ্ছে জৈব উপাদান। আরেকটা কথা বলিনি, আমরা যখন রক্তের স্বাদ পড়েছিলাম তখন বলেছিলাম রক্ত হচ্ছে নোনতা। কারণ হিসেবে কি বলেছিলাম মনে আছে? অজৈব লবণের উপস্থিতি। এই যে অজৈব আয়ন এবং এদের দ্বারা গঠিত লবণ, দেখো জিঙ্ক, তারপর হচ্ছে আমরা বাইকার্বনেট পাবো, আবার বা কার্বনেট পাবো। ওকে, কার্বনেট পাবো। এই যে আয়নগুলো এবং এদের দ্বারা গঠিত যে লবণ, সেগুলোর কারণে কিন্তু রক্তের স্বাদটাও নোনতা হয়। ওকে, তো আমরা বুঝলাম যে আমরা অজৈব উপাদান বলতে কি কি পাবো এখানে। আচ্ছা, তাহলে জৈব উপাদান বলতে আমরা কি কি পাবো? দেখো, জৈব উপাদান একটা হিউজ পরিমাণে জৈব উপাদান পাওয়া যাবে, সেটা আমরা বললাম 7 থেকে 9%। কি কি রয়েছে যদি আমরা একটা একটা করে বলার চেষ্টা করি। জৈব উপাদানের ভিতরে সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে প্লাজমা প্রোটিন। সবচেয়ে সিগনিফিকেন্ট হচ্ছে প্লাজমা প্রোটিন, অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে প্লাজমা প্রোটিন। এখন আমাকে বলো ভাই, প্লাজমা প্রোটিন জিনিসটা কি? দেখো, বায়োলজিক্যাল সিস্টেমে বা বায়োলজিতে সবকিছু তোমাকে চেষ্টা করতে হবে নাম থেকে বের করে আনার, অর্থাৎ তার যে নেমটা, তার যে নামটা, সেখান থেকে অর্থ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এখানে নামটা হচ্ছে প্লাজমা প্রোটিন, দ্যাট মিনস প্লাজমা বা রক্তরসে বিরাজমান বা ভাসমান কিছু প্রোটিন থাকবে। বুঝতে পারছি? তাহলে প্লাজমা প্রোটিন বলতে আমরা কি বুঝবো? প্লাজমা বা রক্তরসে বিরাজমান কিছু প্রোটিন। ওকে, এই প্লাজমা প্রোটিনের পরিমাণ কতটুকু? এটা হচ্ছে থাকবে অ্যারাউন্ড হচ্ছে তোমার তার একটা ঘনত্ব থাকবে, তার ঘনত্বটা থাকবে হচ্ছে প্রায় 7 গ্রাম পার ডেসিলিটার। ওকে, 7 গ্রাম পার ডেসিলিটার হিসেবে কি হবে? এই প্লাজমা প্রোটিনটা থাকবে। তাহলে কি কি প্লাজমা প্রোটিন থাকবে সেটা জানাটা খুবই জরুরি। এই যে দেখো প্রোটিন, কি কি প্রোটিন থাকবে তাহলে প্লাজমা প্রোটিন হিসেবে কি কি পাবো? খুবই সহজ, হয়তো তোমরা আগেও পড়ে এসেছো, অনেক নেমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করে, বাট সবচেয়ে ইজিয়েস্টটা হচ্ছে জিপিএ 5। কেমন? সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে জিপিএ 5। সবাই মনে রাখে, তুমিও মনে রাখো, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, আমি নতুন কোনো নেমোনিক দিচ্ছি না। তো জিপিএ 5 দিয়ে যদি মনে রাখার চেষ্টা করো তাহলে কি হবে দেখো, জিতে কি? জিতে মিন্স হচ্ছে, তাহলে জিতে হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন, গ্লোবিউলিন, জিতে হচ্ছে গ্লোবিউলিন। তাহলে গ্লোবিউলিন, দেন পিতে কি হবে বলতো? প্রথম বিন। গ্লোবিউলিন, তারপরে হচ্ছে প্রথম বিন। তারপরে এতে হচ্ছে অ্যালবুমিন। এতে হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিন। এবং 5 তে হচ্ছে এফ মিন্স ফিব্রিনোজেন। ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন। তাহলে দেখো আমরা টোটাল 4টা প্লাজমা প্রোটিন পেলাম। একটা ছিল গ্লোবিউলিন, একটা প্রথম বিন, একটা অ্যালবুমিন এবং 5, দ্যাট মিন্স ফিব্রিনোজেন। মনে রাখার জন্য আমরা ইউজ করতে পারি জিপিএ 5 এই নেমোনিক্সটি। কেমন? এগুলো হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন, অর্থাৎ যে সকল প্রোটিন প্লাজমা বা রক্তরসে ভাসমান অবস্থায় থাকবে সেটাকে বলবো প্লাজমা প্রোটিন। কেমন? তো তারপর যদি আমরা দেখি প্লাজমা প্রোটিন ছাড়া আমাদের কি কি রয়েছে, দেখো তো। প্লাজমা প্রোটিন ছাড়াও রক্তে থাকবে হচ্ছে কিছু নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ। তাহলে রক্তে কি কি থাকবে? প্লাজমা প্রোটিন ছাড়াও কিছু নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ থাকবে। এটা একটু মনে রাখতে হবে। কি বললাম ভাইয়া? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এখন আমাকে বলো তো, নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থের ভিতরে কি কি উৎপন্ন হয় আমাদের দেহে? আচ্ছা, এই যে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থের ভিতরে আমাদের দেহে উৎপন্ন হয়
সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ইউরিয়া। কেমন? ইউরিয়া। এই ইউরিয়াটাও রক্তরসে দ্রবীভূত থাকবে। তারপরে কি হয় ভাইয়া? ইউরিক অ্যাসিড। ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তাছাড়া কি হতে পারে বলতো? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হতে পারে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন। তারপরে হতে পারে কি? তারপর হতে পারে জ্যান্থিন, আর রয়েছে বিষাক্ত অ্যামোনিয়া। কেমন? আর হচ্ছে অ্যামোনিয়া। এগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থ, যেগুলো কোথায় অবস্থান করে? প্লাজমায় জৈব উপাদান রূপে অবস্থান করে। এখান থেকে একটা জিনিস মনে রাখবে, এগুলো সবগুলো বজ্র পদার্থ। ইউরিয়া কিসের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায় বলতো? এটা কোথায় থাকে? ইউরিয়া আমাদের মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। কেমন? মূত্রের মাধ্যমে অপসারিত হয়। ওকে, মূত্রের মাধ্যমে এই ইউরিয়াটা অপসারিত হয়। সবগুলো বেসিক্যালি মূত্রের মাধ্যমে অপসারিত হয়, বাট সবচেয়ে বেশি পরিমাণে ইউরিয়াটা অপসারিত হয়। ওকে, তারপরে ক্রিয়েটিনিন নিয়ে একটি স্পেশালিটি জানতে হবে। এই ক্রিয়েটিনিন নিয়ে মনে রাখবা, এই ক্রিয়েটিনিন থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক কোনটা? এই ক্রিয়েটিনিন হচ্ছে বৃক্কের, ক্রিয়েটিনিন হচ্ছে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক। ওকে, বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক হচ্ছে এই ক্রিয়েটিনিন। ওকে, অর্থাৎ কারো কিডনিতে কোনো প্রাথমিক সমস্যা আছে কিনা সেটা জানার জন্য ডাক্তারের কাছে গেলেই ডাক্তার দেখবে প্রথমেই এস ক্রিয়েটিনিন নামে একটা টেস্ট করতে দেয়। সেরাম ক্রিয়েটিনিন নামে একটা, অর্থাৎ আমাদের যে প্লাজমা বা রক্তরসে যে কি পরিমাণ ক্রিয়েটিনিন রয়েছে সেটা পরীক্ষা করতে দেয়। যদি দেখা যায় এই ক্রিয়েটিনিন তার নর্মাল ভ্যালুকে এক্সিড করে গেছে, দ্যাট মিনস সেখানে তার কিডনিতে কোনো সমস্যা রয়েছে। ক্রিয়েটিনের মাত্রাটা একটু জানতে হবে। মনে রাখবা, পুরুষের ব্লাডে ক্রিয়েটিনিন স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, এবং স্ত্রী দেহে এই ক্রিয়েটিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। ওকে, এর চেয়ে বেশি যদি কিংবা কম, এর চেয়ে যদি বেশি হয় ক্রিয়েটিনিন, তাহলে আমরা বুঝবো যে কি হয়েছে, কারো কিডনিতে সমস্যা রয়েছে। ওকে, এটাকে বৃক্কের রোগ নির্ণয়ের প্রাথমিক নির্দেশক হিসেবে গণ্য করা হয়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই যে প্লাজমা প্রোটিন, নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থ, এগুলো ছাড়াও আরো বিভিন্ন ধরনের যৌগ পদার্থ হচ্ছে এই প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় থাকে। নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ ছাড়াও আরো রয়েছে প্লাজমাতে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি, তারপরে থাকে হচ্ছে বিভিন্ন হরমোন সমূহ, বিভিন্ন হরমোন সমূহ থাকে প্লাজমাতে। তাছাড়া কি কি থাকে ভাইয়া? অ্যান্টিবডি, হরমোন ছাড়াও প্লাজমাতে আরও পাওয়া যায় বিভিন্ন এনজাইম, বিভিন্ন এনজাইম, বিভিন্ন এনজাইম, তারপরে বিভিন্ন রঞ্জক পদার্থ পাওয়া যায় ক্ষেত্রে। ওকে, বিভিন্ন এনজাইম, তাছাড়া বিভিন্ন রঞ্জক পদার্থ এই প্লাজমাতে পাওয়া যায়। ওকে, বিভিন্ন রঞ্জক পদার্থ এই প্লাজমাতে পাওয়া যায়। ওকে ফাইন, তাহলে দেখো রঞ্জক পদার্থ হিসেবে আমরা কি কি পাবো? এখানে দুইটা রঞ্জক পাবো। একটা পাবো হচ্ছে বিলিরুবিন, আর পাবো হচ্ছে বিলিরুবিন, আর পাবো বিলিভার্ডিন। ওকে, তো এই বিলিরুবিন এবং বিলিভার্ডিন নিয়ে আমরা শেষে আলোচনা করব, যখন লোহিত রক্তকণিকা পড়বো তখন আলোচনা করব। তো একটু জানিয়ে রাখি যে বিলিরুবিন এবং বিলিভার্ডিন দুইটা হচ্ছে রঞ্জক পদার্থ, যার মধ্যে বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ এবং বিলিভার্ডিনের বর্ণ হচ্ছে সবুজ। দুইটা হচ্ছে পিত্তরঞ্জক। ওকে, এবং এই দুইটা তৈরি হয় কই থেকে? তৈরি হয় আরবিসি বা লোহিত রক্তকণিকার ভাঙনের ফলে। ওকে, তো এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আজকে জাস্ট এটুকু জেনে রাখো যে বিভিন্ন রঞ্জক পদার্থের ভিতরে থাকে হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন। তো যদি আমি একটু রিভিউ করার চেষ্টা করি, যে দেখো প্লাজমা বা রক্তরস জিনিসটা কি? এটা হচ্ছে রক্তের হলুদ বর্ণের অকোষীয় তরল অংশ। এটার উপাদান সমূহ কি কি রয়েছে? রয়েছে কঠিন উপাদান 8 থেকে 10%, রয়েছে পানি 90-92%। তারপরে কঠিন উপাদানের ভিতরে রয়েছে অজৈব উপাদান, রয়েছে জৈব উপাদান। অজৈব উপাদানের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের আয়ন্স সমূহ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, কার্বনেট, ফেরাস, এক্সেট্রা। জৈব পদার্থের ভিতর রয়েছে প্লাজমা প্রোটিন, যেটা মনে রাখার জন্য আমি একটা শর্টকাট নেমোনিক্স বলেছি তোমাদের, GPA 5, যেটা সবাই মনে রাখে এবং এটাই তুলনামূলক ইজি। GPA, G মিনস গ্লোবিউলিন, P মিনস প্রথম বিন, A মিনস অ্যালবিউমিন, এবং 5
ফর এফ, দ্যাট মিনস ফিব্রিনোজেন কতটুকু থাকে? থাকে হচ্ছে 7 গ্রাম প্রতি ডেসিলিটার হারে। ওকে, তারপর হচ্ছে নাইট্রোজেন একটা বজ্র পদার্থ যার ভিতরে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। আমি বলেছি যে ইউরিয়াটা মূত্রের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়, আর এই যে ক্রিয়েটিনিন যে রয়েছে এটাকে বলা হয় বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক। ক্রিয়েটিনের ভ্যালুটা একটু জানতে হবে। পুরুষের দেহে নর্মাল ভ্যালু হচ্ছে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং স্ত্রী দেহে হচ্ছে 0.5 থেকে 1.1 মিলিগ্রাম পার ডেসিলিটার। তারপরে অ্যান্টিবডি, হরমোন, বিভিন্ন এনজাইম এবং বিভিন্ন রঞ্জক পদার্থ যেমন বিলিরুবিন, বিলিভার্ডিন ইত্যাদিও প্লাজমাতে পাওয়া যায়। ওকে, তাহলে প্লাজমা সম্পর্কে আশা করি তোমাদের একটা মোটামুটি আইডিয়া চলে এসেছে। তাহলে যদি এখন আমরা প্লাজমার একটু বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করি যে প্লাজমা বা রক্তরসের বেসিক বৈশিষ্ট্যগুলো কি কি। তো দেখো, প্লাজমা বা রক্তরসের প্রথমতম বৈশিষ্ট্য কি হবে বলতো, যেটা আমরা সংজ্ঞায় বলে এসেছি যে এটি হচ্ছে, আমরা যদি সংজ্ঞা অনুযায়ী যদি একটু আগানোর চেষ্টা করি তাহলে আমরা পাবো যে প্লাজমা বা রক্তরস হচ্ছে হলুদ বর্ণের তরল অংশ। তাহলে আমরা প্রথমে লিখে নিব যেটা হচ্ছে রক্তের হলুদ বর্ণের রক্তের হলুদ বর্ণের তরল অংশ হচ্ছে প্লাজমা বা রক্তরস। ওকে, তরল অংশ, এটা একটা বৈশিষ্ট্য তার। ওকে ফাইন। তো দ্বিতীয় বৈশিষ্ট্য কি হতে পারে বলতো, তুমি একটু যদি চিন্তা করো তাহলে দেখবা আমাদের সংজ্ঞা থেকে আরেকটা বৈশিষ্ট্য পেয়ে যাবো যে এটা হচ্ছে অকোষীয়। কেমন? প্লাজমা বা রক্তরসটা হচ্ছে অকোষীয়। তারপর যদি আমরা পিএইচ এর কথা বলি, পিএইচটা কেমন বলতো, এই যে প্লাজমা বা রক্তরসের পিএইচ হচ্ছে রক্তের পিএইচ এর সমান। পিএইচ কার সমান? রক্তের সমান। রক্তের পিএইচ যেটা সেটাই হচ্ছে এই প্লাজমা বা রক্তরসের পিএইচ। এখন বলো তো ভাই, রক্তের পিএইচ জানি কত? 7.35 থেকে 7.45 অন এন এভারেজ। কত ভাই? এভারেজে হচ্ছে 7.4। কেমন? তাহলে এটা কেমন হলো বলো তো? এটা হচ্ছে ঈষৎ ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয়, বুঝতে পারছি? ওকে ফাইন। তারপর যদি আমরা বলি যে আর কি বৈশিষ্ট্য রয়েছে প্লাজমা বা রক্তরসের, মনে রাখবা এই যে প্লাজমা বা রক্তরস, হ্যাঁ, তার ঘনত্বটা একটু জানতে হবে। তাহলে তার ঘনত্ব কত? প্লাজমা বা রক্তরসের ঘনত্ব হচ্ছে 1.025 গ্রাম পার ml। ওকে, এবং এর পিএইচ এর ভ্যালু অলরেডি বলে আসলাম যে 7.35 থেকে 7.45 অন এন এভারেজ 7.4। তারপর যদি বলি যে বা প্লাজমা বা রক্তরসের পরিমাণটা কত, পরিমাণ কত বলতো? পরিমাণ কত? ওকে ফাইন। তা পরিমাণ রক্তের কত পার্সেন্ট? পরিমাণের ক্ষেত্রে আমরা বলবো যে টোটাল রক্তের 55%, হ্যাঁ 55%। আর যদি বলি যে একদম মানে সংখ্যা হিসেবে যদি বলি তাহলে হচ্ছে মোটামুটি কত লিটার? প্রায় প্রায় হিসাব করে বলবা যে প্রায় 3 লিটার। ওকে, প্রায় 3 লিটার। তাহলে 3 লিটার, এটা দৈহিক ওজনে কত পার্সেন্ট এটা একটু জেনে রাখাটা জরুরি, কারণ আমরা জানি যে রক্ত দৈহিক ওজনের 7 to 8%, বাট এই প্লাজমা হচ্ছে দৈহিক ওজনের, হ্যাঁ দৈহিক ওজনের কত পার্সেন্ট? দৈহিক ওজনের অ্যারাউন্ড 5% হচ্ছে এই প্লাজমা বা রক্তরস। তারপর যদি আমরা কি বৈশিষ্ট্য পাবো বলতো? তারপরে পাবো হচ্ছে প্লাজমা বা রক্তরসের অধিকাংশই হচ্ছে পানি। কেমন? প্লাজমা বা রক্তরসে অধিকাংশই পানি। ওকে, তাছাড়া কি পাবো বলো তো? এখানে কি থাকে? প্লাজমা বা রক্তরসে হচ্ছে কি দ্রবীভূত থাকে বলো? এখানে কিছু পরিমাণ জৈব এবং অজৈব উপাদান দ্রবীভূত থাকে। এখানে এখানে জৈব ও অজৈব কিছু উপাদান দ্রবীভূত থাকে। এখানে বলবো আমরা জৈব ও অজৈব উপাদান দ্রবীভূত থাকে। অজৈব উপাদান অজৈব উপাদান দ্রবীভূত থাকে। উপাদান দ্রবীভূত থাকে। কেমন? দ্রবীভূত থাকে, বুঝতে পারছি? ওকে ফাইন। তাহলে এই ছিল মোটামুটি প্লাজমা বা রক্তরসের বৈশিষ্ট্য। তাহলে প্রথমে কি বললাম যে রক্তের হলুদ বর্ণের তরল অংশ এটা হচ্ছে অকোষীয়, পিএইচ হবে রক্তের পিএইচ এর সমান অর্থাৎ ঈষৎ ক্ষারীয়, ঘনত্ব 1.025 গ্রাম পার ml, পরিমাণ রক্তের 55%। আর যদি আমরা লিটারে বলতে চাই হচ্ছে প্রায় 3 লিটার, যেটা দৈহিক ওজনের অ্যারাউন্ড 5%। এর অধিকাংশই পানি। এতে এতে জৈব ও অজৈব উপাদান দ্রবীভূত অবস্থায় থাকে। ওকে, তো এই ছিল প্লাজমা বা রক্তরসের বৈশিষ্ট্য। তারপরে যদি আমরা যাই, এই যে প্লাজমা বা রক্তরস এটা আমাদের সারা দেহে আছে, বুঝতেছে যে সে রক্তের তরল অংশ হিসেবে রয়েছে, তাহলে তার বেসিক কাজটা কি বলতো? তার কাজগুলো যদি আমরা একটু বলি, কাজের ভিতরে প্রথমে হচ্ছে যে রক্তে যেহেতু তরল অংশ, তাহলে সে কি করবে? 1 নাম্বার কাজে বলবো যে রক্তের তারল্যতা বজায় রাখে। কেমন? রক্তের তারল্যতা রক্ষা করে। হ্যাঁ, তারল্যতা, রক্তের
তারল্যতা রক্ষা করে। ওকে, প্লাজমা বা রক্তরস কি করবে? রক্তের তারল্যতা রক্ষা করবে। কেন? কারণ সে তার অধিকাংশ কি পানি। তাহলে কি বলবো? কারণ কি? কারণ এর অধিকাংশই পানি। কারণ এর অধিকাংশই হচ্ছে পানি। কত পার্সেন্ট পানি বলতো? একটু আগে পড়ে এসেছি 90 থেকে 92%। ওকে ফাইন। তারপরে আমরা কি বলবো বলতো? এটা রক্তের তারল্যতা রক্ষা করলো। তারপরে যদি বলি যে প্লাজমা বা রক্তরস কি করবে? রক্তের কোষীয় উপাদানগুলোকে ধারণ করে। কেমন? রক্তের কোষীয় উপাদান সমূহ। কোষীয় উপাদান সমূহ বলতে কোনটাকে বুঝতেছি আমরা বলতো? রক্তকণিকা সমূহ। কেমন? রক্তের কোষীয় উপাদান সমূহকে ধারণ করে। ওকে, কোষীয় উপাদান সমূহকে ধারণ করে। তারপরে 3 নম্বরে আমরা কি লিখতে পারি বলতো? প্লাজমা ও রক্তরসের কাজের ক্ষেত্রে বলতে পারি যে এটা হচ্ছে তোমার যে শ্বসনিক গ্যাস সমূহ, হ্যাঁ, শ্বসনিক গ্যাস পরিবহনে ভূমিকা রাখে। কেমন? শ্বসনিক গ্যাস পরিবহনে ভূমিকা রাখে। শ্বসনিক গ্যাস কিভাবে পরিবাহিত হয় বলতো? এই যে কার্বন ডাইঅক্সাইড আমরা পড়ছি না, সেটা কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস, শ্বসনিক গ্যাস, সেটাও প্লাজমা বা রক্তরসের মাধ্যমে কিছুটা পরিবাহিত হয়। আবার অক্সিজেনও প্লাজমা বা রক্তরসের মাধ্যমে কিছুটা পরিবাহিত হয়, যেটা আমরা আস্তে আস্তে জানবো। কেমন? শ্বসনিক গ্যাস পরিবহনে ভূমিকা রাখে। তাছাড়া কিসে ভূমিকা রাখে বলতো? আমরা জানি আমাদের যে খাদ্য সারগুলো রয়েছে, যেগুলো আমাদের পাকস্থলী বা অন্ত্রে শোষিত হয় এবং সেটা আমাদের সারা দেহে পৌঁছানোর কাজ করে রক্তের এই প্লাজমার মাধ্যমেই কিন্তু সেই বহনটা হয়। রক্তের প্লাজমাতেই সে খাদ্য সারগুলো দ্রবীভূত হয়ে আমাদের সারা দেহে পৌঁছায়। তাহলে আমরা কি বলতে পারি 4 নম্বরে? যে খাদ্য সার প্লাজমায় দ্রবীভূত হয়ে সারা দেহে বাহিত হয়। ওকে, সারা দেহে বাহিত হয়। ওকে, তাছাড়া কি হয় বলতো? তাছাড়া আমরা যখন প্লাজমার বৈশিষ্ট্য পড়ছি, সেখানে যে বলেছিলাম, কি বলেছিলাম? হরমোন, অ্যান্টিবডি ইত্যাদি প্লাজমায় বাহিত হয়। তাহলে আমরা বলবো যে হরমোন, অ্যান্টিবডি, তারপরে কি কি ছিল? রেচন বজ্রসমূহ। এখন রেচন বজ্রের ভিতরে কি কি, সেটিকে আলাদাভাবে বলতে হবে না? রেচন বজ্রসমূহ প্লাজমায় দ্রবীভূত হয়ে বাহিত হয়। ওকে, বা প্লাজমার মাধ্যমে বাহিত হয়। তাছাড়া আমরা কি বলতে পারি বলতো? বাহিত হয়। তাছাড়া দেখো তো প্লাজমা কি করে? প্লাজমা প্রচুর পরিমাণে প্লাজমা প্রোটিন ধারণ করে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে প্লাজমা প্রোটিন ধারণ করে। অর্থাৎ প্লাজমা প্রোটিনের ধারক হিসেবে কাজ করে। কেমন? এটি প্লাজমা প্রোটিনের ধারক হিসেবে কাজ করে। ওকে ফাইন। তারপরে আমরা কি পাবো? প্লাজমা প্রোটিনের ধারক হিসেবে কাজ করে। তারপরে আমরা পাবো হচ্ছে প্লাজমা কি করে ভাই? এটা হচ্ছে রক্তের পিএইচ কে নিয়ন্ত্রণ করে। প্লাজমা কি করে? রক্তের পিএইচ কে নিয়ন্ত্রণ করে। রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে। কেন? কারণ এই প্লাজমার ভিতরে কি থাকে? তরল অংশ থাকে, সেইখানেই রক্তের যে ব্লাড বাফার সিস্টেমগুলো রয়েছে সেগুলো থাকে। ওকে, তাহলে ব্লাড বাফারগুলো থাকে হচ্ছে এই প্লাজমা ভিতরে। তারপর যদি আমরা বলি যে আর কি বৈশিষ্ট্য রয়েছে প্লাজমার ভিতরে হচ্ছে প্লাজমা দেহের তাপীয় সমতা বজায় রাখে। কেমন? বা এর কাজের ভিতরে রয়েছে দেহের তাপীয় সমতা রক্ষা করে। অর্থাৎ রক্তের যে কাজ, সেগুলোকে কিন্তু আমরা প্লাজমা বা রক্তরসের কাজের ভিতরে কিছুটা ইনক্লুড করে দিতে পারি। ওকে, যেমন দেহের তাপীয় সমতা রক্ষা করে হচ্ছে এই প্লাজমা বা রক্তরস। ওকে, তো এই ছিল মোটামুটি প্লাজমা বা রক্তরসের কাজ। তাহলে আমরা কি কি পেলাম? একটা হচ্ছে প্লাজমা যেহেতু রক্তের তরল অংশ, অর্থাৎ বেশিরভাগই পানি, তাহলে সে রক্তের তারল্যতা রক্ষা করবে, কোষীয় উপাদানসমূহকে ধারণ করবে, সে শ্বসনী গ্যাস পরিবহনে সাহায্য করবে, শোষিত খাদ্যসার পরিবহনে সাহায্য করবে, তারপরে হরমোন, অ্যান্টিবডি, রেচন সমূহ প্লাজমার মাধ্যমে বাহিত হবে, সে প্লাজমা প্রোটিন সমূহকে ধারণ করবে, সে হচ্ছে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করবে এবং দেহের তাপীয় সমতা রক্ষা করবে। ওকে, এগুলো ছিল প্লাজমা বা রক্তরসের প্রধান
কাজসমূহ। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তো যারা ক্লাসটা করলে আশা করি প্লাজমা রক্তরস নিয়ে তোমাদের আর কোনো কনফিউশনে ভোগার সুযোগ নেই। তারপর যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই থ্যাঙ্কস তোমাদের যারা ক্লাসটা করেছো। চেষ্টা করবে টুলস একাডেমি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকা আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ মতো ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।